আজকের পর্বে আমরা ডুব দেব ইউরোপের ইতিহাসের এক মানে খুবই উত্তাল সময়। আমাদের হাতে থাকা এই উৎসগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব সেই বিরাট রূপান্তরের গল্প। মানে কিভাবে মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে ধীরে ধীরে আজকের আধুনিক ইউরোপের জন্ম হলো। ঠিক, অনেকগুলো বড় বড় ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, তাই না? ব্ল্যাক ডেথ, কনস্টান্টিনোপলের পতন। হ্যাঁ, ছাপাখানার আবিষ্কার, নতুন বিশ্বের খোঁজ, রেনেসান্সের আলো, ধর্ম সংস্কার, অনেক কিছু। আর শেষে জ্ঞানদীপ্তির যুগ। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎসগুলো ঘেঁটে এই পরিবর্তনগুলোর মূল ধারাগুলো আর সেগুলোর প্রভাবগুলো, মানে সুদূর প্রসারী প্রভাবগুলো খুঁজে বের করা। বেশ, শুরু করা যাক তাহলে। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, 1453 সাল কনস্টান্টিনোপল জয় করল অটোমানরা। একটা যুগের শেষ। আর তা প্রায় একই সময়ে গুটেনবার্গের ছাপাখানার আবিষ্কার। এই দুটো ঘটনা মানে একসাথে কিভাবে পুরো ইউরোপের জ্ঞান চর্চা, ক্ষমতার সমীকরণ সব আমূল বদলে দিতে পারে, এটা দারুণ একটা পয়েন্ট। এই রকম কিছু মোড় ঘোরানো মুহূর্ত নিয়েই তো আজকের আলোচনা। হ্যাঁ, আমরা এই উৎসগুলোর সাহায্যেই দেখব ঠিক কিভাবে পুরনো কাঠামো ভেঙে নতুন যুগের দিকে এগোলো ইউরোপ। চলুন সেই গভীরে যাওয়া যাক। চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে ফিউডালিজম বা সামন্ততন্ত্র দিয়ে। হ্যাঁ, ওটাই ভিত্তি ছিল। উৎসগুলোতে দেখছি এটা ছিল মূলত একটা রাজনৈতিক সামাজিক ব্যবস্থা। জমির মালিকানা সব সামরিক অভিজাতদের হাতে। হ্যাঁ, আর মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে দেখলে মূল কথাটা হলো কৃষকদের উপর ওই সামরিক ভূস্বামীদের রাজনৈতিক আর অর্থনৈতিক আধিপত্য। ব্যাপারটা ঠিক কেমন ছিল, মানে দৈনন্দিন জীবনে? আসলে এর অর্থনৈতিক ভিত্তি ছিল ম্যানর ব্যবস্থা বা ম্যানোরিয়ালিজম। খুব সহজ করে বললে, ধরুন সামন্ত বা ভ্যাসেলরা তাদের অধীনে থাকা ভূমিদাস বা সর্ফদের নিরাপত্তা দিত। আচ্ছা। আর তার বিনিময়ে তাদের উপর বিরাট অর্থনৈতিক, বিচারিক, এমনকি প্রশাসনিক ক্ষমতাও ভোগ করত। জীবন চলত মূলত কৃষিকে ঘিরেই। গমের চাষ খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু উৎসগুলো বলছে যে একটা সমস্যাও দেখা দিচ্ছিল, জমির উর্বরতা কমে আসছিল। একদম। ত্রয়োদশ শতক নাগাদ অতিরিক্ত চাষের ফলে জমির উর্বরতা কমে যায়, আর তারপর চতুর্দশ শতকে এলো সেই ভয়ঙ্কর সংকট, খাদ্যাভাব আর প্লেগ, ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ, এটা তো পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছিল। সাংঘাতিকভাবে, জনসংখ্যায় বিশাল ধাক্কা। উৎসগুলোতে মনে হচ্ছে শহরগুলো যেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা কি ঠিক? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। দেখুন, খাদ্যাভাবের সময় গ্রামের লোক যখন খাবারের খোঁজে শহরে ভিড় জমাতে শুরু করে, তখন শহরের সীমিত পরিকাঠামো, বিশেষ করে জলনিকাশি, পানীয় জলের ব্যবস্থা, এগুলো ভেঙে পড়ে। রোগ খুব দ্রুত ছড়ায়, মহামারীর আকার নেয়। মানে গ্রামের চেয়ে শহরে ঘনত্ব বেশি ছিল তাই? ঠিক তাই। এই ধাক্কাটা কিন্তু সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর ভিত অনেকটাই নাড়িয়ে দিয়েছিল। এরপর আসা যাক 1453-তে কনস্টান্টিনোপলের পতন। উৎস বলছে এটা শুধু একটা শহরের পতন ছিল না, একটা যুগের অবসান। অবসান? এই সার্বজনীনতার ধারণাটা ঠিক কী ছিল? দেখুন, প্রথমে এটা তৈরি হয়েছিল বিশাল রোমান সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে ধরে রাখার জন্য, মানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ছড়ানো সাম্রাজ্য। আচ্ছা। পরে সম্রাট কনস্টান্টাইন যখন খ্রিস্ট ধর্ম নিলেন, তখন এটা আরও জোরদার হল। সম্রাটকে তখন ঈশ্বরের প্রতিনিধি ভাবা হতো। কিন্তু ধীরে ধীরে পোপের ক্ষমতা বাড়া আর পোপ সম্রাট দ্বন্দ্ব, মানে ক্ষমতার সংঘাত। হ্যাঁ, এই দ্বন্দ্বটা ধারণাটাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। মার্সিলিও অফ প্যাদুয়া তো আগেই ঈশ্বর আর সিজারের ক্ষমতা আলাদা করার কথা বলেছিলেন। 1453-র পতনটা ছিল ফাইনাল ব্লো আর কি। এর ফলে কেন্দ্রীভূত একক জাতিরাষ্ট্র বা নেশন স্টেট গঠনের পথটা খুলে গেল। আর ঠিক এই পট পরিবর্তনের সময় আরেকটা বিপ্লব ঘটে গেল, মুদ্রণ বিপ্লব। হ্যাঁ, গুটেনবার্গ। শুরুতে নাকি শুধু ধর্মীয় বই ছাপা হতো। বাইবেলের অংশ, সন্তদের জীবনী, এই ধরনের বই। ক্রেতা ছিল মূলত যাজক শ্রেণী। কিন্তু চাহিদা বাড়ল কিভাবে? পঞ্চদশ শতকে শিক্ষার বিস্তারটা একটা বড় কারণ। রেনেসাঁসের প্রভাব পড়ছিল, নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছিল। আচ্ছা। তো সাধারণ মানুষের মধ্যে বইয়ের খিদেটা বেড়ে গেল। হাতে লিখে আর সেই চাহিদা মেটানো যাচ্ছিল না। উৎসগুলো ঠিকই বলছে, এই চাহিদাই ছিল মুদ্রণ বিপ্লবের জননী।
এর প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল? মানে ঠিক কি বদলালো? ওহ, ব্যাপক। মানে ভাবুন, জ্ঞান আর শুধু গির্জা বা অভিজাতদের কুক্ষিগত রইল না। সবার কাছে পৌঁছে গেল। হ্যাঁ, যেমন হেজ বলেছেন, ছাপাখানা বইয়ের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়ে সংস্কৃতিকে সাধারণ মানুষের নাগালে এনে দিয়েছিল। শুধু ল্যাটিনে নয়, স্থানীয় ভাষাতেও বই ছাপা হতে শুরু হলো। কি ধরনের বই? ব্যাকরণ, অলঙ্কার, জ্যোতিষ, আইন, চিকিৎসা, ইতিহাস, এমনকি ভার্জিল, সিসেলো, দান্তের মতো ক্লাসিক সাহিত্য। বাহ! কোপার্নিকাস বা গ্যালিলিওর বৈজ্ঞানিক চিন্তাভাবনাও তো এর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল। তার মানে বিজ্ঞানকেও এগিয়ে দিল। অবশ্যই। এমনকি মুদ্রিত মানচিত্রগুলো ভৌগোলিক আবিষ্কারেও বিরাট সাহায্য করেছিল। এটা ছিল এক কথায় তথ্যের বিস্ফোরণ। ক্ষমতার সমীকরণ বদলের কথায় যদি আসি, ষোড়শ শতকে নাকি একটা সামরিক বিপ্লবেরও কথা বলা হচ্ছে উৎসগুলোতে। হ্যাঁ, ঐতিহাসিক মাইকেল রবার্টস এই ধারণাটা এনেছেন। উনি এর 4টে দিকের কথা বলেছেন। কি? 1 হল নতুন যুদ্ধ কৌশল, 2 স্থায়ী সেনাবাহিনী তৈরি করা, যেমন নেদারল্যান্ডসের মরিস অফ নাসাউ করেছিলেন, আচ্ছা, স্থায়ী সেনাবাহিনী। 3 নতুন রণকৌশলের প্রয়োগ, যেমন সুইডেনের গুস্তাভাস অ্যাডলফাস করেছিলেন, আর 4 যুদ্ধের পরিধি বৃদ্ধি। আগ্নেয়াস্ত্রের ভূমিকা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ছিল। খুব। আর্কেবাস, বেয়োনেট এগুলোর ব্যবহার পদাতিক বাহিনীকে ভীষণ গুরুত্বপূর্ণ করে তোলে। আবার নৌবহরের প্রয়োজনও বাড়ল, মানে বাণিজ্য আর উপনিবেশ রক্ষার জন্য। এর ফল কি হয়েছিল সমাজের উপর, কর বাড়া ছাড়া? কর তো সাংঘাতিকভাবে বেড়েছিল। ফরাসি ইঞ্জিনিয়ার ভোম্বাতো এর কথা লিখেওছেন। আর একটা বড় ফল হল সেনাবাহিনীর নিয়ন্ত্রণ পুরোপুরি রাষ্ট্রের হাতে চলে এলো। মানে কেন্দ্রীভূত ক্ষমতা। হ্যাঁ, যা আধুনিক সার্বভৌম রাষ্ট্র তৈরিতে সাহায্য করেছিল। ধরুন, চতুর্দশ লুইয়ের ফ্রান্স, বিশাল সেনাবাহিনী। তবে এই বিপ্লবের ব্যাখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতভেদ আছে। তাই কিরকম? রবার্টস যেমন কৌশল বা সংগঠনের উপর জোর দিয়েছেন, জিওফ্রে পার্কার আবার জোর দিয়েছেন নতুন ধরনের দুর্গ নির্মাণের উপর, আবার টমাস আর্নল্ড গুরুত্ব দিয়েছেন বারুদের আবিষ্কারকে। ইন্টারেস্টিং। আচ্ছা, এই সামরিক শক্তি বৃদ্ধি কি ইউরোপকে বাইরের পৃথিবীর দিকে ঠেলে দিল, মানে ভৌগোলিক আবিষ্কারের যুগে? একদম বলা যেতে পারে এটা একটা কারণ। এই সময়ে ইউরোপ মরিয়া হয়ে নতুন জলপথ আর দেশের সন্ধানে বেরিয়ে পড়ে। উৎস বলছে এর পেছনে ধর্মীয় কারণও ছিল। হ্যাঁ, ছিল। যেমন ইসলামকে ঠেকানো বা কিংবদন্তির খ্রিস্টান রাজা প্রেস্টারজনের রাজ্যের খোঁজ করা। তবে আসল টানটা ছিল অর্থনৈতিক। মশলা, সোনা, অন্যান্য সম্পদ। আর প্রযুক্তি? উন্নত মানচিত্র যেমন টলেমি বা মার্কেটারের আর নৌ প্রযুক্তি এগুলো ছাড়া তো সম্ভবই হতো না। কারা এগিয়েছিল এই দৌড়ে? পর্তুগাল? হ্যাঁ, প্রথমে পর্তুগাল, হেনরি দ্য ন্যাভিগেটরের নেতৃত্বে। তারা আফ্রিকার উপকূল ধরে এগোতে থাকল সোনা, কৃতদাস, মশলার খোঁজে। বার্থোলোমিও দিয়াজ উত্তমাশা অন্তরীপে পৌঁছালেন, আর ভাস্কো দা গামা তো 1498 সালে ভারতে চলেই এলেন। আর স্পেন? স্পেন এরপর নামল, এবং অনেক বেশি আগ্রাসীভাবে। কলম্বাস পৌঁছালেন আমেরিকায়, যদিও উনি ভেবেছিলেন ভারতে এসেছেন। হা, সেটা তো বিখ্যাত ভুল। ঠিক। আর ম্যাগল্যান প্রথম পৃথিবী প্রদক্ষিণ করলেন। স্প্যানিশরা এরপর যা করল সেটা হলো স্থানীয় অ্যাজটেক, ইনকা সভ্যতা ধ্বংস করে লুণ্ঠন আর শোষণের মাধ্যমে আমেরিকায় বিশাল সাম্রাজ্য গড়ে তোলা। আর বিপুল সম্পদ স্পেনে নিয়ে আসা। হ্যাঁ, এই আবিষ্কার একদিকে ইউরোপকে যেমন সমৃদ্ধ করল, তেমনি স্থানীয় সভ্যতা আর মানুষের জন্য ডেকে আনল চরম বিপর্যয়। এই সময়টাতেই তো ইটালিতে রেনেসান্সের জন্ম হচ্ছে, কিন্তু ইতালিতেই কেন হলো, অন্য কোথাও নয়? এটার বেশ কয়েকটা কারণ উৎসগুলো তুলে ধরছে। প্রথমত ধরুন প্রাচীন রোমান সংস্কৃতির জীবন্ত ঐতিহ্য। ইতালির মাটিতেই তো পুরনো স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ছড়িয়েছিল। হ্যাঁ, তা তো বটেই। এগুলো পণ্ডিতদের আকর্ষণ করত, H.A.L. ফিশার যেমন বলেছেন। দ্বিতীয়ত, বাণিজ্যের দৌলতে ইতালির শহরগুলোতে তখন প্রচুর সম্পদ, মানে টাকা ছিল। একদম। জন কনরাড যেমন বলছেন, ইতালির মধ্যবিত্ত শ্রেণীর হাতে তখন সংস্কৃতি চর্চার জন্য প্রয়োজনীয় অর্থ আর অবসর দুটোই ছিল। আচ্ছা। আর কিছু? তৃতীয়ত, আরব বিশ্ব থেকে আসা জ্ঞান, বিজ্ঞান, গণিত, চিকিৎসা, দর্শন এগুলোর একটা বড় ভূমিকা ছিল। আর চতুর্থত, আইনজীবী, শিক্ষকের মতো পেশাদার শ্রেণীর উত্থান, যারা গির্জার প্রভাবমুক্ত হয়ে ক্লাসিক্যাল জ্ঞানচর্চায় মন দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে পেত্রার্কের মতো মানবতাবাদীদের উত্থান। হ্যাঁ, পেত্রার্কে তো মানবতাবাদের অগ্রদূত বলা হয়।
উনি মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক পড়াশোনার বদলে ধ্রুপদী সাহিত্য, ইতিহাস, অলঙ্কারশাস্ত্র এগুলোর ওপর জোর দিলেন। আর শিল্পকলার ক্ষেত্রে এই মানবতাবাদের প্রকাশটা কেমন ছিল? ওহ, অসাধারণ! ধরুন ব্রুনেলেস্কি, উনি রোমান শাস্ত্রাপত্য ফিরিয়ে আনলেন। দোনাতেল্লোর ভাস্কর্য, যেমন সেন্ট জর্জ, সেখানে দেখুন মানব শরীরের কি বাস্তবধর্মী গঠন। মাসাচিওর চিত্রকলা, ট্রিবিউট মানি, তাতে মানুষের মুখের অভিপ্রায় একেবারে জীবন্ত। আর লিওনার্দো, মাইকেলঅ্যাঞ্জেলো? লিওনার্দোর লাস্ট সাপারে দেখুন যিশুর ঘোষণার পর প্রত্যেক শিষ্যের মুখে ভয়, বিস্ময়, রাগ, সন্দেহের কি নিখুঁত প্রতিফলন। আর মোনালিজা তো আছেই। সত্যি। মাইকেলঅ্যাঞ্জেলোর ডেভিড ভাস্কর্য বা সিস্টিন চ্যাপেলের ছাদে আঁকা ক্রিয়েশন অফ অ্যাডাম, সবেতেই মানবসত্তার শক্তি আর সৌন্দর্যকে উদযাপন করা হয়েছে। একদিকে এই মানবতাবাদ আর অন্যদিকে ম্যাকিয়াভেলি, বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্সে তৎকালীন ইটালির ওই রাজনৈতিক ভাঙাগড়ার মধ্যে দাঁড়িয়ে একেবারে বাস্তববাদী রাজনীতির কথা বললেন। রাষ্ট্রের স্বার্থে, শাসকের প্রয়োজনে নৈতিকতার ঊর্ধ্বে ওঠার কথাও বলতে ছাড়লেন না। বেশ, মানবতাবাদ যেখানে মানুষকে কেন্দ্রে আনছে, সেখানে ষোড়শ শতকে ধর্ম নিয়েই তো বিরাট আলোড়ন শুরু হলো, রিফরমেশন বা ধর্মসংস্কার আন্দোলন। এর পটভূমি কি আগে থেকে তৈরি হচ্ছিল? অবশ্যই, মানে এটা হঠাৎ করে হয়নি। চতুর্দশ শতকেই ইংল্যান্ডে জন ওয়াইক্লিফ বা বুহেমিয়ায় জন হাস গির্জার দুর্নীতি আর ক্ষমতার বাড়াবাড়ির বিরুদ্ধে কথা বলেছিলেন। ওয়াইক্লিফ তো বাইবেল ইংরেজিতে অনুবাদও করেছিলেন। হ্যাঁ, যাতে সাধারণ মানুষ পড়তে পারে। হাসকে তো এর জন্য প্রাণই দিতে হয়েছিল। কিন্তু জার্মানিতেই এটা প্রথম দানা বাঁধল কেন? এর মূল কারণ, যেমন ঐতিহাসিক স্ক্রিবনার দেখাচ্ছেন, জার্মানির রাজনৈতিক পরিস্থিতি। সেখানে কোনো শক্তিশালী কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। আচ্ছা। ফলে পোপের প্রভাব খাটানোর সুযোগ বেশি ছিল, যা স্থানীয় রাজন্যবর্গের সঙ্গে একটা সংঘাত তৈরি করছিল। এর সাথে যোগ হল মানবতাবাদী শিক্ষার প্রসার, আর এই সব মিলিয়েই মার্টিন লুথারের নেতৃত্বে প্রতিবাদের আগুন জ্বলে উঠল। লুথারের বাইরেও কি অন্য ধারা ছিল? উৎসগুলো বলছে ছিল। হ্যাঁ, আরও চরমপন্থী ধারাও ছিল বইকি। যেমন ধরুন অ্যানাব্যাপটিস্টরা। এরা মূলত দরিদ্র কৃষক, কারিগর, খনি শ্রমিকদের মধ্যে জনপ্রিয় ছিল। তারা কি চাইতো? তারা মনে করত শিশুদের দীক্ষা অর্থহীন, প্রাপ্ত বয়স্করাই স্বেচ্ছায় দীক্ষা নেবে। থমাস মুনজারের নেতৃত্বে তারা তো হিংসাত্মক পথে সামাজিক সাম্য আনতে চেয়েছিল। মুনস্টার শহরের ঘটনাটা? হ্যাঁ, মুনস্টার শহরে তারা ব্যক্তিগত সম্পত্তির বিলোপ ঘটিয়ে এক সাম্যবাদী সমাজ গড়ার চেষ্টাও করে। অনেকে এটাকে পরবর্তীকালের সাম্যবাদী বিপ্লবের পূর্বাভাসও মনে করেন, যদিও এই আন্দোলন কঠোরভাবে দমন করা হয়েছিল। আর ক্যালভিন? অন্যদিকে সুইজারল্যান্ডে জুইংলি এবং পরে জন ক্যালভিন সংস্কার আন্দোলনকে অন্য মাত্রা দেন। ক্যালভিনের ইনস্টিটিউটস অফ ক্রিশ্চিয়ান রিলিজিয়ন গ্রন্থটি তো প্রোটেস্ট্যান্ট মতবাদের বাইবেল হয়ে ওঠে। তার প্রতিরোধ তত্ত্বের কথাও বলা হচ্ছে। হ্যাঁ, তার প্রতিরোধ তত্ত্ব, যেখানে অত্যাচারী শাসকের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর অধিকারকে স্বীকার করা হয়, সেটা ইউরোপ জুড়ে প্রোটেস্ট্যান্ট মতবাদ ছড়াতে খুব সাহায্য করেছিল। ফ্রান্সে হিউগেন্ট বা স্কটল্যান্ডে প্রেসবিটেরিয়ানরা তারই অনুগামী। এর প্রতিক্রিয়ায় ক্যাথলিক চার্চ কি করল? চুপ করে বসেছিল না নিশ্চয়ই? না, একেবারেই না। তারা শুরু করল কাউন্টার রিফরমেশন বা প্রতিসংস্কার আন্দোলন। ট্রেন্ট কাউন্সিলের মাধ্যমে নিজেদের মধ্যে কিছু নৈতিক সংস্কার আনল তারা। আর জেসুইট সংঘ? হ্যাঁ, ইগনাশিয়াস লয়োলার নেতৃত্বে তৈরি জেসুইট সংঘ শিক্ষা আর প্রচারের মাধ্যমে বহু মানুষকে আবার ক্যাথলিক ধর্মে ফিরিয়ে আনে। মজার ব্যাপার হল, সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার পরে দেখিয়েছেন। হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট এথিক আর পুঁজিবাদের সম্পর্ক নিয়ে ওনার তত্ত্বটা তো খুব বিখ্যাত। একদম। উনি বলেছেন যে প্রোটেস্ট্যান্ট, বিশেষ করে ক্যালভিনিস্টদের কঠোর পরিশ্রম, মিতব্যয়িতা, সময়ানুবর্তিতা এই নীতিগুলো নাকি পুঁজিবাদের বিকাশেও সহায়ক হয়েছিল। দেখুন, ধর্ম যখন এভাবে তোলপাড় হচ্ছে, ঠিক তখনই আবার জ্ঞান বিজ্ঞানের জগতেও একটা বিরাট বিপ্লব ঘটে যাচ্ছে। সপ্তদশ শতকের বৈজ্ঞানিক বিপ্লব। এটা কিভাবে সম্ভব হলো? এটা ছিল বিশ্বকে দেখা দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। কোপার্নিকাস বললেন, পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে। হ্যাঁ, হিলিওসেন্ট্রিক মডেল। কেপলার গ্রহের গতিপথের সূত্র দিলেন। গ্যালিলিওর দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করে অ্যারিস্টটলের অনেক পুরনো ধারণা ভুল প্রমাণ করলেন, যেমন ভারী বস্তু হালকা বস্তুর চেয়ে দ্রুত পড়ে, এটা ভুল। আর নিউটন?
আর আইজ্যাক নিউটন তার মহাকর্ষ সূত্রের মাধ্যমে যেন পুরো মহাবিশ্বকে এক নতুন নিয়মের বাঁধনে বাঁধলেন। মানে যুক্তি আর পর্যবেক্ষণ হয়ে উঠল জ্ঞানের মূল ভিত্তি। এই বৈজ্ঞানিক বিপ্লবের পেছনে সামাজিক কারণগুলো কি ছিল? ঐতিহাসিকদের মধ্যে কি মতভেদ আছে এখানেও? হ্যাঁ, কিছুটা আছে। আর.কে. মার্টন বা ক্রিস্টোফার হিলের মতো ঐতিহাসিকরা মনে করেন এর পেছনে প্রোটেস্ট্যান্ট নীতিবোধ, বিশেষ করে পিউরিটানবাদ এবং উদীয়মান বুর্জোয়া বা ব্যবসায়ী শ্রেণীর একটা ভূমিকা ছিল। তারা বিজ্ঞানকে একটা সামাজিক ঘটনা হিসেবে দেখেছেন। আচ্ছা। অন্যদিকে এইচ.এফ. কিয়ার্নির মতো কেউ কেউ আবার এই সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এটা ঠিক যে এই সময়ে গড়ে ওঠা বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা, যেমন রয়্যাল সোসাইটি? হ্যাঁ, লন্ডনের গ্রেশাম কলেজ বা রয়্যাল সোসাইটি, প্যারিসের একাডেমি, এগুলো জ্ঞান চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। রয়্যাল সোসাইটির লক্ষ্যই ছিল ব্যবহারিক জ্ঞানের প্রসার, যা বাণিজ্য বা নৌচালনায় কাজে লাগবে। আর এই বৈজ্ঞানিক বিপ্লবই কি অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তি বা এনলাইটেনমেন্টের পথ খুলে দিল? একদম। মীনাক্ষী ফুকান যেমন বলেছেন, এনলাইটেনমেন্ট ছিল আসলে বিশ্বাস, কুসংস্কার বা ধর্মগ্রন্থের নির্দেশের বদলে যুক্তির আলোয় মানব সমাজকে বিচার করার এবং চালিত করার এক প্রবল আকাঙ্ক্ষা। কান্টের সেই বিখ্যাত উক্তি, সাপেরে আউডে। হ্যাঁ, ডে টু নো, মানে নিজের বুদ্ধি ব্যবহার করার সাহস অর্জন করা। এই যুক্তির যুগে শাসকরা কিভাবে সাড়া দিলেন? এই যে জ্ঞানদীপ্ত স্বৈরাচার বা এনলাইটেন ডিসপোটিজমের ধারণাটা আসছে উৎসগুলোতে। ঠিক, প্রাশিয়ার ফ্রেডরিক দ্য গ্রেট, অস্ট্রিয়ার জোসেফ সেকেন্ড, রাশিয়ার ক্যাথারিন দ্য গ্রেট, এদের মতো কিছু শাসক যুক্তিবাদী সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে শক্তিশালী ও আধুনিক করার চেষ্টা করেছিলেন। তারা নাকি দার্শনিকদের লেখা পড়তেন, যোগাযোগ রাখতেন? হ্যাঁ, ভল্টেয়ার, দিদেরো এদের লেখা পড়তেন, যোগাযোগ রাখতেন, নিজেদের যুক্তির সেবক হিসেবে দেখাতে চাইতেন। কিন্তু এই স্বৈরাচার আর জ্ঞানদীপ্তি দুটো কি একসাথে যায়? মানে তাদের উদ্দেশ্য কতটা মহৎ ছিল? এটাই তো আসল প্রশ্ন। উৎসগুলো কিন্তু বলছে তাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রকে আরও কার্যকর ও শক্তিশালী করা, অনেক সময় কিন্তু অভিজাতদের স্বার্থ রক্ষা করেই। সংস্কারগুলো কি সফল হয়েছিল? অনেক ক্ষেত্রেই ওপর থেকে চাপানো হয়েছিল এবং জনগণের বিরোধ বা অভিজাতদের বাধায় অনেক উদ্যোগী ব্যর্থ হয়। যেমন ধরুন অস্ট্রিয়ার জোসেফ টু, উনি সবচেয়ে বেশি সংস্কার করতে চেয়েছিলেন। ভূমিদাস প্রথা বিলোপের চেষ্টা, ধর্মীয় সহিষ্ণুতা, আইনি সংস্কার। কিন্তু তাঁর ওই আপোষহীন দ্রুত গতির সংস্কার অভিজাত, চার্চ, এমনকি সাধারণ মানুষেরও বিরোধিতার মুখে পড়ে। তাই তাকে ইতিহাসের সবচেয়ে বিরচিত ব্যর্থতাও বলা হয়। ফ্রেডরিক নিজেকে রাষ্ট্রের প্রথম সেবক বললেও ভূমিদাস প্রথা বা অভিজাতদের বিশেষ ক্ষমতা কিছুই কমাননি। আর ক্যাথরিন দ্য গ্রেটও শেষ পর্যন্ত অভিজাতদের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিলেন। তার রাজত্বকে তো অভিজাতদের স্বর্ণযুগ বলা হয়, কিন্তু ভূমিদাসদের অবস্থার কোনো উন্নতি হয়নি। তার মানে জ্ঞানদীপ্ত তকমাটা অনেকটাই আপেক্ষিক ছিল বলা যায়? হ্যাঁ, অনেকটাই। তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ইউরোপ কয়েক শতাব্দী ধরে এক অত্যন্ত জটিল পথ পাড়ি দিয়েছে। সামন্ততন্ত্রের খোলস ছেড়ে বেরিয়ে আসা, মুদ্রণ বিপ্লবের হাত ধরে জ্ঞানের বিস্তার, নতুন দুনিয়ার আবিষ্কার, বিজ্ঞানের চোখে বিশ্বকে নতুন করে দেখা। রেনেসাঁসের মানবতাবাদ, ধর্মের বাঁধন আলগা হওয়া, যুক্তির উত্থান। হ্যাঁ, এই সবকিছুই মিলেমিশে তৈরি করেছে আজকের ইউরোপের ভিত্তি। প্রত্যেকটা ঘটনাই যেন পরেরটার জন্য দরজা খুলে দিয়েছে, তাই না? সত্যি তাই। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই। কি? অবশ্যই। উৎসগুলোতে আমরা বারবার দেখলাম কিভাবে প্রতিষ্ঠিত ক্ষমতা, সেটা গির্জা হোক, সামন্তপ্রভু হোক বা রাজতন্ত্র, বারবার নতুন ধারণা বা নতুন শক্তির মুখোমুখি হয়েছে। মানে ধরুন মানবতাবাদ, প্রোটেস্ট্যান্টবাদ, যুক্তিবাদ বা বুর্জোয়া শ্রেণী। একটা দ্বন্দ্ব। হ্যাঁ, এই পুরনো আর নতুনের দ্বন্দ্বই কি ঐতিহাসিক পরিবর্তনের মূল কালিকা শক্তি? আর একটা দিক হল ইউরোপের এই ভেতরের রূপান্তর, আর বাইরের দুনিয়ায় তার ঔপনিবেশিক বিস্তার। এই দুটো মিলে আজকের বিশ্বব্যবস্থা তৈরিতে ঠিক কী ভূমিকা রেখেছে? দারুণ প্রশ্ন। এগুলো নিয়ে হয়তো আরও গভীর ভাবনার অবকাশ আছে। আমারও তাই মনে হয়। আজকের এই গভীর যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।